রায়না বিধানসভার যে ভারতীয় জনতা পার্টির কার্যালয় শেয়ারা বাজারে, সেখানে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন যে রায়না বিধানসভা যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ সুভাষ পাত্র। তার সঙ্গে আমি একান্তে কথা বলবো কেটিভি বাংলার তরফ থেকে। আমি জানতে চাইবো যে দিনভর যে প্রচার করছেন এবং প্রচারে কি সাড়া পাচ্ছেন এবং কি বার্তা নিয়ে তিনি আগামীতে পৌঁছবেন, তার লক্ষ্যমাত্রা কি আছে। দাদা, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনি যে প্রচার করছেন, কি বার্তা নিয়ে প্রার্থীদের কাছে যাচ্ছেন, এই সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং কি সাড়া পাচ্ছেন? দেখুন, বার্তা আমার একটাই, যে 15 বছর তৃণমূল সরকার ক্ষমতায় আছে। এই ক্ষমতায় থেকে তৃণমূল কি করেছে রায়নার জন্য, এবং আমি রায়না বিধানসভা প্রচারে গিয়ে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, যে রায়নার সব থেকে বড় সমস্যা রাস্তাঘাট। এই রাস্তাঘাটে এত নিম্নমানের, মানুষ চলাচল করতে পারে না। অধিকাংশ গ্রামেই রাস্তা করেনি এরা। আর দ্বিতীয়ত হচ্ছে জলের সমস্যা, পানীয় জলের সমস্যার প্রচন্ড অভাব। তো মানুষের যেখানে খাওয়ার জলের জন্য নিজেদের কাছ থেকেও খরচ করতে পারছে না কল বাগানোর এবং কল করার, সেখানে সজল ধারা কল দিয়েও সেই কল থেকে জলও পাওয়া যাচ্ছে না। এবং তার উপর বাড়ির সমস্যা, পঞ্চায়েতের বিভিন্ন রকম প্রকল্প যেগুলো মানুষ সুবিধা পায় না, কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেগুলো মানুষ সুবিধা পায় না, আর যেসব প্রকল্পগুলো সুবিধা পায় সেগুলো যারা তৃণমূল করে, তৃণমূলের মদতে চলে, তারা ছাড়া কোনো সাধারণ মানুষ এদের কাছ থেকে সুবিধা পায় না। তো এবং তার উপর যে রায়নায় নির্মমভাবে মানুষের উপর অত্যাচার, প্রশাসনের অত্যাচার হয়েছে, তার পরিবর্তন রায়নার মানুষ চাইছে। এবং রায়নার মানুষ এবারে তৃণমূলের বিরুদ্ধে যাবে এবং রায়নায় পরিবর্তন করবে, এটা আমি দৃঢ় বিশ্বাসী আছি। দাদা, আমরা যেটা জানি যে রায়না বিধানসভা একসময় সিপিএম এর গড় ছিল। 2011-র পর থেকে সিপিএম যাওয়ার পরে কিন্তু তৃণমূল, এখনো পর্যন্ত তৃণমূল সেখানে আছে। এই পরিপ্রেক্ষিতে, এই পটভূমিতে আপনি বিজেপির প্রার্থী, 2026-এর প্রার্থী, কি বলবেন এবং কতটা আশীর্বাদ? আমি একটাই কথা বলবো, দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী। সিপিএম এর সব থেকে বড় সমস্যা হচ্ছে, সিপিএম এখানে 34 বছর ক্ষমতায় ছিল। সিপিএম রাষ্ট্রবাদী দল নয়। সিপিএম অন্য দেশের নীতি আদর্শ নিয়ে চলে এবং কমিউনিস্ট যুগের অবসান হয়েছে। কমিউনিস্টের যে অত্যাচার ছিল সাধারণ মানুষের প্রতি, সেই অত্যাচার থেকে রায়নায় কমিউনিস্ট শাসন গেছে এবং মানুষ কমিউনিস্টকে পরিত্যাগ করেছে। তাদের যে দুর্নীতি, তাদের যে রায়না বিধানসভায় মানুষের অত্যাচার, সেই অত্যাচারে রায়না থেকে মানুষ তৃণমূলকে এনেছিল পরিবর্তন করে, কিন্তু পরিবর্তন রায়নায় কিছু হয়নি। কারণ এখানে যারা তৃণমূল করে তারাই কিন্তু সেই সিপিএম এর লাল ঝান্ডার লোকগুলোই কিন্তু রায়নায় তৃণমূলটা করে। তাহলে পরিবর্তন কি করে হবে? পরিবর্তন যদি বিধানসভায় করতে হয়, বিজেপিকে আনতে হবে। কারণ সব থেকে আমাদের কাছে যেটা চ্যালেঞ্জ, দেখুন, পশ্চিমবাংলায় জন্ম যে মানুষটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই মানুষটাই পশ্চিমবঙ্গের মানুষকে ভুলিয়ে দিয়েছে সিপিএম থেকে আজকে তৃণমূল পর্যন্ত। এই তৃণমূল পার্টি শুধু দেওয়া খাওয়া রাজনীতি করে, ভাতা রাজনীতি করে। এরা পূর্ণ স্থায়ী যে কর্মসংস্থান সেটা দিতে পারে না। এই তৃণমূল মানুষকে পরিষেবা দেয় না। এই তৃণমূল পঞ্চায়েতের কার্যকলাপ যেসব করে, সেই কার্যকলাপগুলো মানুষ মেনে নিতে পারে না। এবং এই তৃণমূলের শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তৃণমূলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এবং তৃণমূলের নেতাদের যে ব্যবহার, মানুষের প্রতি কোনো কাজ করে না। এরা প্রত্যেকটি পরিবারে অশান্তি রেখে দিয়েছে, কোনো মানুষের সমস্যার সমাধান করে না। তো সব থেকে বড় সমস্যা এই তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি না রাষ্ট্র মানে, না দেশের প্রধানমন্ত্রীকে মানে, না দেশের রাষ্ট্রপতিকে মানে, না দেশের সেনাকে মানে। এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় উনি কাউকেই মানেন না। একটা সরকার কেন্দ্রের সরকারের ক্ষমতায় আছে, তারাও জনমানুষের সমর্থন নিয়ে ক্ষমতা এসছে। তো আর একটা সরকার রাজ্য ক্ষমতায় এসছে। তো রাজ্য সরকার যদি কেন্দ্রীয় সরকারকে না মানে, কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প পশ্চিমবাংলায় চালু করতে দেয়নি। শুধু যে কোনো প্রকল্প আছে নিজেদের নামে চালু করেছে, আর পঞ্চায়েত স্তরে যা নেতা আছে তারা লুটে পুটে খেয়েছে। এটা হচ্ছে তৃণমূলের নীতি। এরা দেয় কম, খায় বেশি। তো রাস্তাঘাটগুলো দেখবেন, 1 বছর না করতে করতেই রাস্তার মাটি বেরিয়ে যায়। এদের দুর্নীতি এতটাই করাপশন হয়ে গেছে। এবং প্রধানমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে সেগুলো মানুষকে সরাসরি এরা পৌঁছে দেয় না। এবং তার জন্য এখানে বিজেপিকে প্রয়োজন আছে পশ্চিমবাংলার বুকে। কারণ আগামী দিন বিজেপির প্রচুর প্রকল্প আছে, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, কৃষি বিমা থেকে শুরু করে, আবাস যোজনার সবই তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প। তো এই প্রকল্পে সরাসরি টাকা কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এবং
প্রতি গরিবদের যেসব প্রকল্পগুলো আছে সেগুলো সাধারণ মানুষ সুবিধা পায় না। তো তার জন্য বলছি, কেন্দ্রে বিজেপি সরকার আছে, পশ্চিমবাংলাও বিজেপি সরকার আনুন, ডবল ইঞ্জিন সরকারকে প্রতিষ্ঠা করুন। দেখুন পশ্চিমবাংলার আরও একটি যেটা সব থেকে বড় আগামী দিনের সমস্যা পশ্চিমবঙ্গ মানুষের কাছে, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য তো আছেই, তার সঙ্গে আরেকটি আছে যে পশ্চিমবাংলা মানুষের দেনা। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এতটাই দেনা চাপিয়ে দিয়েছে যে এই দেনার ফাঁদে পশ্চিমবঙ্গ মানুষ আগামী দিন নিঃস্ব হয়ে যাবে। তো এই যন্ত্রণা থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে একটাই বিকল্প পথ বিজেপি এবং ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করতে হবে, যেটা এখন বর্তমানে পশ্চিমবাংলার মানুষ মনস্থির করে ফেলেছে। এই তৃণমূল সরকারের অপশাসন, অপসংস্কৃতি, এদের দুর্নীতির হাত থেকে মুক্ত পেতে পশ্চিমবাংলায় বিজেপি সরকার করব এবং রায়নাও বিজেপি সরকার হবে, এটা আমার বিশ্বাস। দাদা, আপনারা যে জনগণের উদ্দেশ্যে বলছেন যে আপনারা ভোটে জিতলে নাকি অন্নপূর্ণা ভান্ডার দেবেন 3,000 টাকা করে, কিন্তু তৃণমূলের তরফ থেকে একটা প্রতিবাদ করা হচ্ছে যে দিল্লিতেও তো সরকার এসছে, বিজেপি সরকার, সেখানে তো দিচ্ছে না। না না, দিল্লির রাজনীতি পশ্চিমবাংলার রাজনীতি আলাদা। কারণ পশ্চিমবাংলায় সেই সিপিএম এর সময় থেকে, কারণ ভারতবর্ষে দেখুন, ভারতবর্ষে 21 রাজ্যে ক্ষমতা আছে বিজেপি। তো এই দেওয়া থাওয়ার রাজনীতি থেকে বিজেপি চেষ্টা করে কি করে সেই রাজ্যে শিল্প নিয়ে আসবো, সেই রাজ্যে কর্মসংস্থান কি করে হবে, সেই রাজ্য বেকারত্ব কি করে কমবে, সেই সব চেষ্টা করে। এই ভাতা রাজনীতি বিজেপি কোনোদিন করে না। আর পশ্চিমবাংলার রাজনীতিটা মমতা ব্যানার্জি এতটাই মানুষকে অসহায় করে দিয়েছে, এই শিক্ষাশ্রী, যুবশ্রী, এইসব সিঁড়ি করে করে না মানুষকে হাতে বাটি ধরে দিয়েছে, হাতে থালা ধরে দিয়েছে। তো এখান থেকে মানুষকে মুক্ত পেতে হবে। দিল্লিতে কি করছে সেটা পশ্চিমবাংলায় মানুষ না দেখে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি কি করছে সেটা দেখুক। দিল্লি সরকার দিল্লি চালাবে, পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার চালাবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো এক একটা সরকারের এক একটা জায়গার রাজ্যের পরিবর্তন আলাদা, সেখানকার মানুষের চাহিদা আলাদা। তো পশ্চিমবাংলা এখন দেউলিয়া করে দিয়েছে মমতা ব্যানার্জি এবং আগামী দিন আরো দেউলিয়া করে দেবে। এই সরকার থাকলে পশ্চিমবঙ্গের মাটিটা পর্যন্ত তারা বিক্রি করে দেবে। তো এই জন্যই বলছি দিল্লির সঙ্গে পশ্চিমবাংলা মেশাবেন না। দিল্লি জায়গা থাকুক, বেঙ্গলের জায়গা থাকুক। দাদা, পূর্ব বর্ধমান জেলার বিজেপির একাধিক প্রার্থীকে আমরা দেখেছি, তারা ইতিমধ্যেই সেই বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য যে কাজ করবে সেরকম নিয়ে একটা সংকল্প পত্র প্রকাশ করেছেন। আপনার তরফ থেকে কি আছে রায়নাবাসীর জন্য? না, আমার তরফ থেকে দেখুন, আমাদের পার্টি যে ইস্তাহার প্রকাশ করেছে তার মধ্যে এই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা দেবো, গর্ভবতী মায়েদের আমরা 21,000 টাকা করে দেবো, আমরা বেকার যুবকদের 3,000 টাকা করে দেবো, তো আমরা আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা দেবো। তো এর সাথে সাথে কৃষি ব্যবস্থার যে প্রয়োজন, আমরা দক্ষিণ দামোদরের বাসিন্দা, আমাদের সব থেকে বড় সমস্যা কৃষকদের। এখানকার একটা অংশ ধান চাষের উপর নির্ভরশীল এবং একটা অংশ আলু চাষের উপর নির্ভরশীল। তো এই কৃষিতে কেন্দ্রীয় সরকারের যে ভর্তুকি আছে, কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থাপনা আছে, সেগুলো এখানকার কৃষকরা পায় না। তো আমরা এখানকার আমি রায়নার মানুষের কাছে সরাসরি কৃষকদের যে আমরা বলেছি যে কৃষকদের যে কৃষি বীমা আছে সেটা আমরা 9,000 টাকা দেবো। তো কৃষকদের পাশে আমরা দাঁড়াই এবং কৃষকদের প্রথম আমার লক্ষ্য থাকবে কৃষকদের পাশে দাঁড়ানো। কারণ এই চাষিরা, এই আলু চাষ দেখুন, এবছরে যে আলু চাষিদের অবস্থা হয়েছে, প্রত্যেকটা আলু চাষি মানে মরতে পর্যন্ত গেছেন। তো বহু চাষি মারাও গেছেন। তো তাদের পরিবারের অবস্থা, খেতে পাচ্ছে না, তারা দুমুঠো অন্ন পাচ্ছে না। এই সরকার আলু চাষিদের কোনো রকম ভর্তুকি দেয়নি, কোনো ব্যবস্থাপনা করেনি। এবং দ্বিতীয় নম্বরে ধানের দিকটা, ধানের বাইরে ধান যায়, বাইরের স্টেটের চাল যায়, সেখানে রাজ্য সরকারের কোনো রকম গুরুত্ব নেই এখানে। তো আমরা কেন্দ্রীয় সরকারে আছি, আমরা বিজেপি সরকার পশ্চিমবাংলায় এলে, তো আমরা রায়নায় এলে সরাসরি কেন্দ্রীয় সরকারের যত রকম সুবিধা আমরা সেইগুলো কৃষকদের কাছে সরাসরি পৌঁছে দেবো। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আমার যে প্রতিশ্রুতি আছে, আমি এখানে স্বাস্থ্যের একটা বিরাট সমস্যা আছে। কারণ দক্ষিণ দামোদরের মানুষ আমরা, আমাদের রায়নায় মানুষের চিকিৎসা করাতে একটাই হসপিটাল, বর্ধমান মেডিকেল কলেজ। এই রাস্তায় যাতায়াত করতে কত কত রুগী তাদের মানে বিপদ ডেকে আনে, কোনো ঠিক নেই, কত মানুষ মারা যায়। তো আর এখানকার যে নার্সিংহোম গুলো আছে, সেখানকার যা বিল হয়, বা পশ্চিমবঙ্গে যে নার্সিংহোমের যে বিল হয়, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যায়। তো সেই বিল মেটাতে পারে না। তো আমি স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন রায়নাবাসীর জন্য নিয়ে আসবো। কারণ আমি এখানে কথা দিয়েছি, একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল করবো তো করবো। কারণ আমি একটা কথাই রান্নার মানুষকে বলছি, একবার বিশ্বাস করুন, একবার ভরসা করুন। তো আমি যেটা কথা দিই আমি সেটা করি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এখানকার রায়নার মানুষের যে রাস্তার সমস্যা, প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় আমি এখানে কংক্রিটের রাস্তা তৈরি করে দেবো। আমাদের বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে যান,
সেখানে দেখবেন রাস্তা এতটাই মসৃণ এবং ঝাঁ চকচকে রাস্তা, তো কোনো মানুষ সেখানে বদনাম করতে পারবে না। আজকে পশ্চিমবঙ্গের যে রাস্তার দিকে তাকান, মানে পায়ে হেঁটে যাওয়া যাবে না, একটা রুগীকে, গর্ভবতী মহিলাকে নিয়ে যেতে পারবে না, এমন একটা বয়স্ক মহিলাকে চিকিৎসা করতে নিয়ে যেতে পারবে না। এই রাস্তা, এমন কোনো রাস্তা নেই যেগুলো আমি কংক্রিট রাস্তা করে দেবো না। পানীয় জলের সমস্যা, এই পানীয় জলের সমস্যা আমি আগে মেটাবো। কারণ আমার কাছে থেকে একটা আশা করতে পারেন, দুর্নীতিটা পাবেন না রায়নার মানুষ। আমি স্বচ্ছ প্রশাসন উপহার দেবো এবং রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি, আমরা বলেছি 3 লক্ষ টাকা করে আমরা বাড়ি দেবো ক্ষমতা আসার পর। আমরা কোনো রকম রাজনৈতিক ভাবে মানুষকে না দেখিয়ে, রাজনীতি না করে, আমরা যারা পাওয়ার যোগ্য, যারা প্রকল্পগুলো সুবিধা পাওয়ার যোগ্য, প্রত্যেককে আমরা সেই প্রকল্পের সুবিধা দেব। এবং সব থেকে আরো কিছু কথা আমাদের মারফত বলি, দেখুন এই তৃণমূলের শাসনের সব থেকে ভয়ঙ্কর অবস্থা গুন্ডারাজ। এই গুন্ডারাজ কিন্তু আমি খতম করব। রায়নায় সেই সিপিএম এর আমল থেকে দেখে আসছেন হারমাত বাহিনীর অত্যাচার, মানুষের ওপর জোর জবরদস্তি করে জমি লুট করা, বাড়িঘর ভাঙচুর করা, কৃষকদের হেনস্থা করা, এই রকম অত্যাচার সেই সিপিএম এর সময় থেকে হয়ে আসছে, আজও তৃণমূলের সময় হয়ে আসছে। তো এই তৃণমূলের সময় তখন ছিল হারমাত বাহিনী, এখন মাস্টার বাহিনী। তো এই বাহিনী যেন না থাকে রায়নায়, আমি এই দুর্নীতি বন্ধ করব, রায়নার মানুষকে সরকারি পরিষেবা দেব, রায়নার মানুষকে প্রকৃত উন্নয়নশীল একটা বিধানসভা তৈরি করব, যে বিধানসভায় মানুষের মনের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না। এবং আরো বড় কথা, রায়নায় আমি মাস্তানরাজ, গুন্ডারাজ বন্ধ করব। সেই গুন্ডারাজ আমি একদম, আমি দৃঢ় বিশ্বাস আমি করতে পারবো। কারণ এখানে না থাকবে কোনো গুন্ডারাজ, না থাকবে কোনো মাস্তান, এখানে আইনের শাসন চলবে এবং শাসন প্রতিষ্ঠা হবে। এর থেকেও বড় কথা, মানুষকে আমি শান্তি দেব, রায়নার মানুষ উন্নয়ন পাবে, রায়নার মানুষ আমার কাছ থেকে পূর্ণ সহযোগিতা এবং পরিষেবা পাবে। দাদা, কিছুদিন আগে আমরা দেখেছি রায়না 2 ব্লকের আলমপুরে রাজ্যের সরকারের যিনি মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসেছেন, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে গেছেন যে মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন তাতে করে আমাদের যিনি প্রার্থী আছেন তৃণমূলের মন্দিরা দলি ব্যাপক ভোটে বেরিয়ে যাবে, কি বলবেন? অরূপ বিশ্বাসের বাড়ি যায় না, এটা আমি প্রথম প্রশ্ন করবো। অরূপ বিশ্বাস তো মেসি কাণ্ড নিয়ে দুদিন আগে যা করেছেন, পশ্চিমবঙ্গবাসীকে, সারা বিশ্ববাসীর কাছে লজ্জা উপহার দিয়েছেন। তো সেই মন্ত্রী, যে মন্ত্রী একটা মানে মেসির মতো একটা ন্যাশনাল প্লেয়ার, 1 নম্বর ফুটবলার, তো তাকে আশাকে কেন্দ্র করে পশ্চিমবাংলার মাথা হেট করে দিয়েছেন। আমরা বাঙালি, আমাদের বাঙালির গর্বের খেলা হচ্ছে ফুটবল খেলা। সেই ফুটবল খেলাটা আমাদের বাঙালিদের কাছে একটা আবেগ। তো সেই খেলাটা ভারতবর্ষের মেসি মেসি যতগুলো রাজ্যে গেছেন, কোনো রাজ্যে কোনো বিশৃঙ্খলা হয়নি। আর পশ্চিমবঙ্গে এমন কাণ্ড করে উনি ঘটিয়েছেন অরূপ বিশ্বাস, এবং বাঙালির মাথা হিট করে দিয়েছেন সারা বিশ্ববাসীর কাছে। সেই মন্ত্রী এসেছিলেন আমাদের রায়নায়, কি কারণে সেটাও দেখতে হবে। উনি তৃণমূলের নেতা মন্ত্রীদের নিয়ে বসেছিলেন, কি না নেতা মন্ত্রীরা কে কি বিক্ষোভে আছে আমার তো জানা কথা না। তো উনি ওনার মতো প্রচার করবেন, উনি ওনার মতো চলবেন, এবং মন্দিরা দলের প্রার্থী, সে প্রার্থী কি কাজ করেছেন, আগেই কাজ করেছেন, বিচার করবেন রায়নার মানুষ। প্রার্থী কেমন সেটাও বিচার করবেন রায়নার মানুষ, আগামী দিন তিনি কি কাজ করবেন সেটাও বিচার রায়নার মানুষ। কারণ তৃণমূল সরকার পশ্চিমবাংলায় কি করেছে, তৃণমূল সরকার আয়নায় কি করেছে, সেটা দেখে মানুষ ভোট দেবে। এই মন্দিরা দলই আমার প্রার্থী, তৃণমূলের প্রার্থী। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চাই না, কারণ মানুষ বিচার করবেন। অরূপ বিশ্বাস বলে গেলেন আর মানুষ ভোট দিয়ে দেবে, এটা তো নয়। কারণ এই নির্বাচন মানুষের মতামত প্রতিষ্ঠা পাবে। এই নির্বাচনে তৃণমূল যেটা করে আসছে, ছাপ্পা ভোট লুণ্ঠন, ভোট লুণ্ঠন, বা হারমাত দিয়ে ধমকানো, চমকানো, ভোট না দিতে যাওয়া পাড়ায় পাড়ায়, এইসব বলে বেড়ানো, এইসব হবে না। অরূপ বিশ্বাস তৃণমূলের মন্ত্রী, আর তৃণমূলের কালচার হচ্ছে মানুষকে ধমকে চমকে, পাড়ায় মানুষকে বিভিন্ন রকম ভাবে ভয় দেখিয়ে, মানুষকে প্রলোভন দেখিয়ে, যেটা এখনো চলছে রায়নার বুকে। রায়নার বুকে বিভিন্ন জায়গায় মানুষকে ভয় দেখানো হচ্ছে যে তৃণমূলকে না ভোট দিলে 4 তারিখের পর মারবো, তৃণমূলকে না ভোট দিলে তো বাড়ি দেবো না, তৃণমূলকে না ভোট দিলে তোকে জল দেবো না, বিজেপি যদি তৃণমূল আসি তোদের ওই পাড়াগুলোর সমস্ত সরকারি প্রকল্প বন্ধ করে দেবো। বিভিন্ন জায়গায় চলছে এই হুমকি, বিভিন্ন জায়গায় চলছে, এবং এই হুমকিটাই হচ্ছে তৃণমূলের বল। তৃণমূল কর্মে বিশ্বাস করে না, এরা কাজে বিশ্বাস করে না, যে মানুষের উন্নয়ন করে মানুষের পাশে যাব, সেই বিশ্বাস এদের মধ্যে নেই। কারণ পঞ্চায়েতের যে টাকা অ্যালটমেন্ট হয়, সমিতির যে টাকা অ্যালটমেন্ট হয়, সেই টাকা এরা মানুষের কাছে পৌঁছায় না। এরা 10 টাকা এলে 9 টাকা পকেটে ভরে 1 টাকার কাজ করে। তো এদের সাধারণ মানুষের প্রতি বিশ্বাস নেই, ভরসা নেই, তারা কোথায় কি ভোট দেবে। তাই তারা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করে, কি করে ভোট করাবো, কি করে মানুষকে জোর করে ভোট দিয়ে যাবো, এসব মিথ্যা প্রলোভন দেয়।
এবং অরিক বিশ্বাস সেই দলেরই মন্ত্রী, উনি এখানে কি বলে গেলেন তার উপরে মানুষ ভরসা করেন না, মানুষ বিশ্বাস করেন না ওনাকে। উনি বাঙালির লজ্জা, আমি মনে করি উনি বাঙালির লজ্জা, বাঙালি হয়ে বাঙালির লজ্জা। আর রায়নার মানুষকে আমি একটাই বার্তা দেবো, নিশ্চিন্তে থাকুন। এই ভোটে কোনো মাস্তান চলবে না, মাস্তান কাজ করতে পারবে না। এই ভোটে কোনো মাস্তানি চলবে না, কোনো গুন্ডারাজ চলবে না। নির্বিঘ্নে ভোট দিতে যাবেন, নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা কমিশন করছে, প্রশাসন করছে। আপনাদের গণতান্ত্রিক অধিকার এবারে প্রয়োগ করতে পারবেন। কোনো রকম তৃণমূলের প্রলোভনে প্রলোভিত হবেন না, তৃণমূলের ভয় ভীতির দ্বারা কোনো রকম ভয় খাবেন না। আপনারা আপনাদের মতামত প্রকাশ করুন, স্বাধীনভাবে প্রকাশ করুন। আমি এটা দৃঢ় বিশ্বাস, মানুষের সাধারণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলে বিজেপির জয় সুনিশ্চিত, এবং সেটা এই নির্বাচনে হবে। আর দিনভর প্রচার করছেন এবং সাধারণ মানুষের কাছেও যাচ্ছেন, তারা দাবি কি রাখছে আপনার কাছে এবং কি কি অভিযোগ পাচ্ছে? তা দেখুন, সব থেকে বড় সমস্যা রাস্তা। কারণ বহু জায়গায় যাচ্ছি, প্রচুর সাধারণ পরিবার যেগুলোকে এখনো একটা বাড়ির টাকা দেওয়া হয় না, যাদের ঘরে জলের পরিষেবা পৌঁছানো হয় না, যাদের পরিবারে কোনো কেন্দ্র সরকারের প্রকল্প যায় না, তারা দিনমজুর খেটে খাওয়া ঘরের মানুষ, তারা সেইভাবেই দিন কাটায়। আমাকে ঘিরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ এই কারণেই দেখায় যে আমরা বাবু সবাইকে দেখছি, সবাই একই জিনিস করছে, তোমরাও হয়তো করবে। তো এই ক্ষোভটা আমি অন্য চোখে নিই। এই যে ক্ষোভ আমাকে দেখায়, এর একটাই কারণ, সিপিএম এর সময় এরা কিছু পায়নি, তৃণমূলের সময় এরা কোনো সরকারি পরিষেবা পায়নি। তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে গেছে এরা, যে নেতারা, তৃণমূলের নেতা বা সিপিএম এর নেতা এলে তারা, মানে আমরাও যখন যাচ্ছি আমাদেরকে সেরকম মনে করছে। আমরা যখন তাদেরকে বোঝাচ্ছি, মানুষগুলোকে বোঝাচ্ছি, বলছে আমরা এবার তোমায় পূর্ণ সমর্থন করব, তুমি একবার ক্ষমতায় এসো। আর আমি এই মানুষের যে তৃণমূলের প্রতি ক্ষোভ, এত সিপিএম এর প্রতি ক্ষোভ, সব থেকে বড় কথা, সিপিএম আর তৃণমূল একই বৃন্তে দুটো কুসুম হয়ে গেছে রায়নায়। আমার তো মনে হয় সিপিএম তৃণমূলের সঙ্গে একটা টাকার আঁতাত চলছে রায়নার বুকে। কারণ পরিবর্তন একটা রাজ্য সরকারের, পরিবর্তন করতে হবে রাজ্য সরকারকে। সেখানে সিপিএম মানুষকে ভুল বোঝাচ্ছে, সিপিএম মানুষকে বিজেপির বিরুদ্ধে, আরে বিজেপি তো পশ্চিমবাংলায় ক্ষমতায় নাই, তো বিজেপির বিরুদ্ধে মানুষকে বলে কি হবে? বিজেপিও চাইছে রায়নায় তৃণমূলকে তা আপনারা চান তৃণমূলকে পরিবর্তন করতে। আপনাদের যেমন মুখে বলি বলছেন, মানুষকে বোঝাচ্ছেন বিজেপি এলে এটা করবে, বিজেপি এলে আপনারা যখন এত ভয় পাচ্ছেন, তো আপনারা বলছেন আর তৃণমূলকে বলুন বিজেপি পশ্চিমবাংলায় আসবে, এটা জেনে রাখুন। কারণ এই যে সাধারণ মানুষের মধ্যে চাহিদা, আমাদের কিছু দেওয়া হয়নি তৃণমূলের শাসন। সেই সিপিএম 34 বছর ছিল, তারা মানুষকে মানুষ বলে মনে করতো না, শুধু রাজনৈতিক ক্যাডার হিসেবে যেমন দেখেছে। মানে সিপিএম সময় সব থেকে দেখবেন যে যারা নিম্নবর্তী পরিবার, তাদেরকে সবসময় দূরে রেখে দিয়েছে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে গেছে। ঠিক আজকেও তৃণমূল সেম জিনিস করে গেছে, ভোট ব্যাংক ব্যবহার করে। তো এই জায়গা থেকে মানুষ মুক্তি চাইছে, মানুষ প্রকৃত সরকারি পরিষেবা, সরকারি প্রকল্পের সুবিধা চাইছে। এবং আমি পূর্ণ আশ্বাস রায়নার মানুষকে দিচ্ছি, একবার সুযোগ দিন, একবার বিশ্বাস করুন, একবার ভরসা করুন। রায়নায় আপনাদের যত রকম পারিবারিক সমস্যা হোক, জমি জায়গার সমস্যা হোক, আপনাদের বাড়ি ঘর জল, আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা, কর্মক্ষেত্র জায়গাটা, কৃষি জায়গাটা, যত রকম সমস্যা হোক, সেই পরিষেবা আমার কাছ থেকে পাবেন এবং কাউকে রাজনৈতিক হয়রানির শিকার হতে হবে না, এটুকু আমি পূর্ণ আশ্বাস দিচ্ছি। সর্বশেষ আরেকটা প্রশ্ন করবো, যে এর আগেও দেখেছি রায়না বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আপনাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে গেছিলেন এবং এটাও বলেছেন যে আপনাকে ছেড়ে না। আজকেও কিন্তু জামালপুর তিনি সভা করেছেন এবং সেখানে পরিষ্কার বলেছেন যে বিজেপি যদি করোনা হয়, তৃণমূল হচ্ছে করোনার টিকা, অর্থাৎ বিজেপিকে তাড়াতে হলে করোনার টিকা তৃণমূলকে দিতে হবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ভুল বকছেন, সম্পূর্ণ ভুল বকে যাচ্ছেন। কারণ উনি কখনো বলছেন আমি দিদি হতে পারে, আমি দিদির মতো আমি নই, আমি দেখে নেবো। কারণ এই যে তৃণমূলের মাস্তান বাহিনী, এইগুলো সব তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি। এই যে তৃণমূলের দুর্নীতি, এটা তো অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই 26,000 চাকরি কেলেঙ্কারি কে যুক্ত? সরকারের মূল মাথা শিক্ষামন্ত্রী জেল খাটছে, শিক্ষা ব্যবস্থা জেল খাটছে, এর মাথা কার? অভিষেক মমতা ব্যানার্জি। তো এরা পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে। এখন মানুষ পূর্ণ সমর্থন বিজেপির দিকে ঢলে পড়েছে এবং বিজেপি আশ্বাস দিয়েছে সাধারণ মানুষকে। এখন তৃণমূল আসার সেই সিপিএম এর সময় থেকে ভোট চুরি করে যেমন সিপিএম সরকারে থেকেছে, পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, সেম কায়দায় তৃণমূলও এই পঞ্চায়েত, বিধানসভা, লোকসভায় ভোট চুরি করে ক্ষমতায় রয়ে গেছে। এবার এই 26 বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝে গেছেন, এবার আর ভোট চুরি হবে না।
এবারে মানুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে ভোট দেবে। ভয় খাচ্ছেন এবার বিজেপি আসবে, বিজেপি সরকার আসবে, এবং উনি হয়তো কোথাও জেলে যাওয়ার ভয় খাচ্ছেন। তো আগামী দিন তো পশ্চিমবাংলার মানুষ যখন স্থির করে নিয়েছে বিজেপিকে ভোট দেবেন, উনি ভুল ভাল বকে যাচ্ছেন, যেখানে পারছেন বিভিন্ন রকম মন্তব্য করছেন। ওনার কথা মানুষ ধরে না, ওনাকে মানুষ পিছন থেকে ঘেন্না করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘেন্না করেন। তো আমি আমার বার্তা থেকে একটা কথাই বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না কথায় কান দিয়ে আপনাদের পঞ্চায়েতের এলাকায়, আপনাদের ব্লক স্তরে যেসব তৃণমূলের নেতারা আছেন কি কাজ করেছেন সেই দিকে বিচার করবেন। আপনাদের রাস্তার সমস্যা, জলের সমস্যা যদি তৃণমূল মেটাতো তো কবে মিটিয়ে দিত? 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকার পর আবার প্রতিশ্রুতি দেয় কি করে? তারা 15 বছরে কি করেছে পশ্চিমবঙ্গ মানুষের জন্য? আমার প্রশ্ন একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আপনি শুধু বিজেপিকে চ্যালেঞ্জ করছেন, আপনার সরকারের কতজন মন্ত্রী জেল কেটেছে, আপনার সরকারের শিক্ষা ব্যবস্থার কি হাল হয়েছে, আপনার আমলে স্বাস্থ্যসাথী কি হয়েছে, আপনার আমলে কর্মসংস্থান কোথায় হয়েছে? দিদি তো শিল্প কারখানা গড়ে গড়ে এত শিল্প করে দিয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হয়ে গেছে, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়ে গেছে। তো আপনার দিদি আপনি কি করেছেন সেটা আগে বিচার করুন, সেটা মানুষের সামনে তুলে ধরুন, যে আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত দুর্নীতি, কত টাকার কেলেঙ্কারি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি থেকে শুরু করে রেশন চুরি, খাদ্য চুরি, এমন কোনো সেক্টর নেই, এমন কোনো দপ্তর নেই যেখানে আপনার মন্ত্রীরা আপনারা চুরি করেননি। তো সেই চুরির দায়ে পশ্চিমবাংলার প্রত্যেকটা মন্ত্রী জেল কেটেছে। তো আজকে আপনি না ভাষণবাজি করে 15 বছর পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কোল্ড স্টোর করবো, আমি জলের ব্যবস্থা করে দেবো। একদিন কি করেছেন? পরে পরে ঘুমিয়েছেন আর টাকা লুট করেছেন। মানুষ এইসবে বিশ্বাস করে না। কারণ তৃণমূল যদি ক্ষমতায় আসে, তৃণমূলের সরকার যে দুর্নীতিগুলো করে রেখেছে, মানুষকে আরো জলে ভাসিয়ে পশ্চিমবঙ্গটাকেই বিক্রি করে দেবে। এরা এরা পশ্চিম বাংলাটাকেই বিক্রি করে দেবে। তো মানুষ এদের কথা নেয় না, এদের হাত থেকে পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে গেল, আমি ওসব কিছু মনে করি না। বিধানসভার মানুষ আমার পাশে আছে, বিজেপিকে ভোট দেবে, বিজেপিকে নিয়ে আসবে, এটাই আমি বিশ্বাসী। আমরা কিন্তু কথা বললাম রায়না বিধানসভা যিনি বিজেপি প্রার্থী সুভাষ পাত্র, তিনি কিন্তু বিভিন্ন রকমের আশা দেখালেন, আশা কথা শোনালেন রায়নাবাসীর জন্য, এবং পাশাপাশি তৃণমূল এবং সিপিএম কে কটাক্ষের পাশাপাশি তিনি কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী, আগামী ভোটে তিনি জিতবেন এই বার্তাই কিন্তু দিলেন। এবং রায়নাবাসীর জন্য কৃষি থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে একাধিক বিষয় কিন্তু রায়নাবাসীর জন্য তিনি করবেন বলেও আশা দিলেন। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্ত, কেটিভি বাংলা।